আসসালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার ঢাকায় আমাদের সাথে আজকে আছে আরাফাত ইমরান। আরাফাত ইমরান হচ্ছে ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারের পরে রাষ্ট্রবিজ্ঞানে, তাই তো না? রাষ্ট্রবিজ্ঞানে আরাফাত ইমরান তার যে বয়স এবং ক্যাম্পাস তার যে ইয়ার, এই ইয়ারে তার বয়সী ছেলেদের মধ্যে সবচেয়ে পড়ুয়া ছেলেদের মধ্যে একজন। সে ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি অনেক বিষয় নিয়ে সে জড়িত, পড়াশোনার সাথে জড়িত। আর বিশেষ করে সে ক্যাম্পাসে আসার পরে একটা সংগঠনে জড়িত, এটা হচ্ছে সিরাজ শিকদার স্টাডি সেন্টার, তাই না? এটার সাথে খুব জড়িত। আর আরেকটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে একবারে খুবই ফ্রন্ট লাইনের একজন যোদ্ধা এবং খুব ভালোভাবে সে জড়িত ছিল। তো আমরা আজকে ইয়ার সাথে আরাফাত ইমরানের সাথে নিয়ে আলাপ করবো যে আমরা তো বাংলাদেশের ইতিহাসটা আমরা দেখি, স্টাডি করি, তখন আসলে অনেকগুলো বড় বড় নাম আমাদের সামনে আসে। যেমন জিয়াউর রহমানের নামটা আসে, শেখ মুজিবের নাম আসে, মাওলানা ভাসানীর নাম আসে, এমন আরো অনেকের নাম বড় বড় ফিগার আকারে আমাদের সামনে আসে। তো কিছু কিছু নাম এই বড় বড় ফিগারের আসার ফলে কিছু কিছু নাম এখান থেকে তাদের ইতিহাস থেকে হয়ে যায়, মানে মাইনাস হয়ে যায়। এই মাইনাস হয়ে যায় যাদের মধ্যে হচ্ছে বেশি বড় যে ফিগার, উনি হচ্ছে মূলত সিরাজ শিকদার। এবং আমরা দেখলাম যে ক্যাম্পাসের হচ্ছে বড় যে লাইব্রেরির সামনে একটা বড় আছে, মানে একটা জায়গা আছে এখানে আগে। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাফিতি আছে এখানে। গ্রাফিতির আগে ছিল যে রাজু, যে এটা মনে হয় 1990 সালের গণ অভ্যুত্থানের শহীদ না, পরে ওই প্রেক্ষিতেই শহীদ হয় ছাত্র ইউনিয়নের। হ্যাঁ, মহিনুদ্দিন রাজু, তার গ্রাফিতি ছিল। তো ওই গ্রাফিতিটা আওয়ামী লীগের আমলে গ্রাফিতিটা মুইছা গ্রাফিতি দেওয়া হয়, শেখ মুজিবের গ্রাফিতি দেওয়া হয়। তো জুলাইয়ের 24-এর যে গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানে আমরা দেখলাম যে শেখ মুজিবের গ্রাফিতিটাকে সরাইয়া, মানে এটা রাখছে, কিন্তু ওই জায়গাতে আবার পাশাপাশি গ্রাফিতিটা রাখা হয়, সিরাজ শিকদারের গ্রাফিতি। মানে শেখ মুজিবের রাখা হয় এই জায়গা থেকে যে শেখ মুজিবের সাথে সিরাজ শিকদারের একটা কনফ্লিক্ট ছিল, এবং সিরাজ শিকদারের হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ মুজিবের চিন্তা চেতনা, তার যেই মুজিব কি জানি ছিল না, এটা মুজিববাদ, এটা জড়িত। তো আমরা আসলে মোটামুটি আজকে সিরাজ শিকদারের দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশটা, সে কেমন বাংলাদেশ চাইছিল এবং কেন সে ওটা উঠতে পারে নাই, এবং তার সিলসিলাটা কেন পরবর্তীতে জারি থাকে নাই, এটা নিয়ে আমরা আলাপ করবো মূলত ক্যাম্পাসে সিরাজ শিকদার বিশেষজ্ঞ মূলত আরাফাত ইমরানের কাছ থেকে। হ্যাঁ, আমি ওরকম সিরাজ শিকদার বিশেষজ্ঞ না। হ্যাঁ, তাকে নিয়ে সামান্য পড়াশোনা আছে, আগ্রহের জায়গা থেকেই। আগ্রহের কারণটাও আপনি বলে ফেলছেন যে বড় বড় ফিগার আমাদের সামনে আছে, সেখানে সিরাজ শিকদারের মতো একজন ফিগার মাইনাস হয়ে গেছেন। আসলে কিন্তু মাইনাস হয়ে যাননি, তাকে মাইনাস করা হয়েছে। না হলে তার সবকিছু ওয়েল ডকুমেন্টেড থাকার পরেও কেন তিনি আমাদের সামনে হাজির না? যেভাবে তিনি আমাদের সামনে হাজির, সেটাও একটা নেতিবাচক ভাবে, সন্ত্রাসী, গুন্ডা। সে বলছে গুন্ডা, তো তাকে এইভাবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবতার সাথে এটা সম্পর্ক কতটুকু, এটা একটু খতিয়ে দেখার দরকার ছিল। সেই জায়গা থেকে মেইনলি আমার এই স্টাডিটা শুরু হয়। এখানে তো আসলে তিনি সন্ত্রাসী কি বিপ্লবী, পুরোটাই তো দাঁড়িয়ে আছে হচ্ছে ওই সময়ের ঐতিহাসিক বাস্তবতার উপর। তারপরে সেটা বিভিন্ন ন্যারেটিভে আমাদের সামনে আসে। সচরাচর সিরাজ শিকদার সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের সামনে যেই রিসোর্সটা আমরা পাই, সেটা হলো মহিউদ্দিন আহমেদের লেখা লাল সন্ত্রাস বইটা। তো এই বইয়ের মধ্যে বেশ কিছু অসঙ্গতি আছে, যেটা নিয়ে ভিন্ন আলাপ করা যায়। কিন্তু এর বাইরে গিয়ে সিরাজ শিকদারের কাজ দিয়ে মূল্যায়ন করা হয়েছে এরকম লেখা আমার সামনে আসে নাই। মোটামুটি একটা বই থেকে কিছু ধারণা পাওয়া যায়, রইসুদ্দিন আরিফের লেখা বই আন্ডারগ্রাউন্ড জীবন সমগ্র। সেখানে তিনি সিরাজ শিকদারের জীবন ও রাজনীতি নিয়ে সবিস্তারে আলোচনা করছেন। কিন্তু সেখানে আমার কাছে একটা প্রবলেমেটিক বিষয় যেটা মনে হয়েছিল, যে তার সংগ্রামের চেয়ে ব্যক্তি হিসেবে তিনি কত মহান, কত উদার ছিলেন, এই বিষয়টা সেখানে ফোকাস করা হয়েছে, যার কারণে ওটা এক ধরনের ব্যক্তি পূজার লাইনে চলে যায়। কিন্তু আমাদের তো দরকার হচ্ছে তার যে রাজনীতি ছিল, ওই ঐতিহাসিক বাস্তবতায় তার যে রাজনীতি, সেই রাজনীতিটাকে ওই সময়ের প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করা। সে ইতিহাসের গতি প্রকৃতির ভিতর দিয়ে তিনি যে জায়গায় দাঁড়িয়ে তার রাজনীতি নির্মাণ করে গেছেন, সেই সময়টাকে বোঝা, সেই সময়ে তার কাজটাকে বোঝা। তারপরে সেখান থেকে আমাদের কি কি নেওয়ার আছে, কি কি বাদ দেওয়ার আছে, সেটা পরের বিষয়। তো এই জায়গা থেকে আমার সিরাজ শিকদারকে স্টাডি করার একটা তাগিদ আমি অনুভব করি। তারপর সিরাজ শিকদার স্টাডি সেন্টারের সাথে জড়িত হওয়া। আমি মনে করি সিরাজ শিকদারকে স্টাডি করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে সরাসরি তার নিজের লেখাপড়া। তার কি কি লেখা আছে তার একদিকে হচ্ছে কিছু থিসিস আছে,
তিনি সেই সময় রাজনৈতিক যে সিচুয়েশন, সেই সিচুয়েশনগুলোকে কিভাবে বিশ্লেষণ করতেছে সেই বিষয়ে তার লেখা আছে। আর অধিকাংশ লেখাই হচ্ছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তার মূল্যায়নটা। যেমন ধরা যাক, আওয়ামী লীগ সংবিধান দিল, সেই সংবিধান সম্পর্কে তার মূল্যায়ন কি সেটা তিনি লিখে হাজির করলেন পিপলের সামনে, যে এই সংবিধানের সমস্যা কি কি, এটা এটার বিকল্প হিসেবে জনগণ কি দাঁড় করাতে পারে, এগুলো তিনি জনগণের সামনে তুলে ধরছেন। আরেকদিকে হচ্ছে তার পার্টির যে বিভিন্ন দিক নির্দেশনা, যেমন পার্টির সামরিক নীতিটা কি হবে, পার্টির রাজনৈতিক লাইনটা কি হবে, এই বিষয়গুলো তিনি লেখালেখি করছেন। তারপরে পার্টির যে মিটিংগুলো হতো, সেই মিটিংয়ের সিদ্ধান্তগুলো কি, সার্কুলারগুলো কি, সেগুলোর একটা লেখালেখির বিষয় ছিল। আর তিনি টুকটাক সাহিত্য সমালোচনাও করছেন, যেমন শরৎচন্দ্রকে নিয়ে তার একটা বিশ্লেষণ পাওয়া যায় তার লেখালেখির ভিতর, যদিও সেটা অসম্পূর্ণ, ওটা শেষ করার আগেই তিনি নিহত হন। সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে তার একটা মূল্যায়ন পাওয়া যায়। আর এর বাইরে তিনি বেশ কিছু কবিতাও লিখেছিলেন মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বা গণ আন্দোলনের প্রেক্ষিতে, সেই সব কবিতা লেখা। তো মোটামুটি তিনি বেশি কিছু লিখতে পারেননি, কিন্তু যেটুকু লিখেছেন সেটুকুই হচ্ছে তাকে বিচার করার জন্য। তার কি বইগুলোর নাম কি কি আপনার জানা আছে কিনা, কি কি বই? মেইনলি তার সেরকম কোনো বই না, সবগুলো হলো প্রবন্ধ, সবগুলো প্রবন্ধ একসঙ্গে করে সংকলন। সিরাজ শিকদার রচনা সংকলন নামে একটা বই পাওয়া যায়। সেই বই থেকেই মেইনলি তার লেখাগুলো পড়া। এর বাইরে তার সবচেয়ে বিখ্যাত প্রবন্ধ যদি আমরা বলি, যে পূর্ব বাংলার শ্রমিক আন্দোলনের থিসিস, যেটাই আসলে যুগ যুগ ধরে এই লেখাটা থেকে যাবে একটা ইতিহাসের দলিল হিসেবে। আচ্ছা, আমি আসলে আপনার জানার জন্য প্রশ্ন করতে, প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে কিন্তু অনেকে অনেক দৃষ্টিকোণ থেকে দেখছে, এবং তারা যখন কি যুদ্ধটাও করতেছে, এটা কিন্তু প্রত্যেকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল। যেমন মনে করেন যে বাসানের একটা অ্যাঙ্গেল, তারপর হচ্ছে এই আর শেখ মুজিবের একটা অ্যাঙ্গেল, বামপন্থী যারা যারা মস্কোপন্থী বাম, যারা চীনাপন্থী বাম, তাদের একটা অ্যাঙ্গেল, যারা ইসলামপন্থী আছে, ইসলামপন্থী হয়তো জামাত ইসলাম হয়তো এটার সাথে জড়িত না, মুক্তিযুদ্ধের সাথে তারা বিরোধিতা করছে এটা, কিন্তু ইসলামপন্থী তো অনেক গ্রুপ এটার সাথে জড়িত ছিল, তাই না? তো সেই জায়গাটার মধ্যে সিরাজ শিকদারের আমরা আলাদা কিভাবে ট্রেস করবো, তা লোকেট করবো কিভাবে যে এইটা সিরাজ শিকদার, অথবা এই মুক্তিযুদ্ধের এই জায়গাটা হচ্ছে সিরাজ শিকদারের, যেই বয়ানটা অন্য কেউ দেয় নাই। আমাদের প্রচলিত যদি বড় বাইনারি, যেমন ইসলাম ভার্সেস বাঙালি জাতীয়তাবাদ, একটা বয়ান তৈরি করা হয়, এই দুইটা বাইনারির মধ্যে যে সিরাজ শিকদার কিভাবে এখানে ইয়া করলো, এটা এইটাই মেইনলি হচ্ছে তার ওই সময়ের রাজনীতিটা। তো আমরা যদি ওই সময়ের আর্থসামাজিক বিশ্লেষণটা করি, যে সে সময় আমাদের মৌলিক দ্বন্দ্বটা, আমাদের সমাজের মৌলিক কন্ট্রাডিকশনটা কি ছিল, সেখানে আওয়ামী লীগ তো একটা জাতীয়তাবাদী মুভমেন্ট দাঁড় করাইছে, আর মস্কোপন্থী বামরাও মেনলি ওই জাতীয়তাবাদী ধারার দিকেই গেছে। চীনপন্থী বামদের ভিতরে, চীনপন্থী যারা বামপন্থী ছিলেন, তাদের একটা ক্ষুদ্র অংশ যারা মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলে এই জায়গা থেকে আসলে বাইরে ছিল। এটা কারা? এটা কোনো হক তোয়াহাদের যে লাইন, তারা। তারপরে সেইখানে সিরাজ শিকদার মুক্তিযুদ্ধের অনেক আগেই 1968 সালে তিনি পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের থিসিস দাঁড় করেন। সেই থিসিসটাই মেইনলি মুক্তিযুদ্ধ নিয়ে তার লাইন। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে তিনি থিসিসটা লিখতেছেন কখন, 1968 সালে, যেখানে মুক্তিযুদ্ধ শুরু হয়, অফিসিয়ালি শুরু হয় 26শে মার্চ 71-এর। তিনি 68 সালেই বলছেন যে পূর্ব বাংলা, খেয়াল করার বিষয়, তিনি বলছেন পূর্ব বাংলা, পুরো পাকিস্তান বলতেছেন না। ওই সময়ের পূর্ব পাকিস্তান কমিউনিস্টরাও বলতো পূর্ব পাকিস্তান, কিন্তু সেখানে তিনি পূর্ব পাকিস্তান না বলে পূর্ব বাংলা বলতেছেন, যে এই জায়গার একটা আলাদা এন্টিটি আছে, সেটা তিনি ওই নামের ভিতর দিয়ে স্বীকৃতি দিচ্ছেন। তিনি কখনোই বলেন নাই পূর্ব পাকিস্তান। তো পূর্ব বাংলার শ্রমিক আন্দোলনের থিসিস, সেখানে তিনি দেখাচ্ছেন যে পূর্ব বাংলার সোসাইটির প্রধান দ্বন্দ্বটা কি। প্রধান দ্বন্দ্বটা হচ্ছে পাকিস্তানের যে উপনিবেশবাদ, সেটার সাথে পূর্ব বাংলার জনগণের জাতীয় মুক্তির দ্বন্দ্ব। আমরা জাতীয়ভাবে পরাধীন, পাকিস্তান আমাদেরকে একটা উপনিবেশ বানায় রাখছে। এটি হচ্ছে সিরাজ শিকদারের একদম মৌলিক কাজ, যে তিনি পূর্ব বাংলাকে আইডেন্টিফাই করতেছেন পাকিস্তানের একটা কলোনি হিসেবে, যেটা বুর্জোয়ারাও করে নাই সেই সময়, কমিউনিস্টরাও করে নাই। এই জায়গা থেকে আমরা সিরাজ শিকদারকে আলাদা করতে পারি, যে তিনি পাকিস্তানের কলোনি হিসেবে পূর্ব বাংলাকে দেখতেছেন। এই কারণে তাহলে কি আমরা পাকিস্তানের উপনিবেশবাদের সাথে যখন জাতীয় মুক্তির প্রশ্নটা আসবে, এই অন্যান্য দ্বন্দ্ব যেরকম ছিল, যেমন সামন্তবাদের সাথে কৃষকদের দ্বন্দ্ব, হ্যাঁ, তারপর সাম্রাজ্যবাদের সাথেও এখানে একটা দ্বন্দ্ব ছিল, মার্কিন সোভিয়েত সাম্রাজ্যবাদ। তো এই বিষয়গুলোকে নিয়ে তিনি বলছেন এগুলো মৌলিক দ্বন্দ্ব।
আর সেখানে যদি আমি বলি যে পাকিস্তানের মুসলিম জাতীয়তাবাদ আর এখানকার বাঙালি জাতীয়তাবাদ, তাহলে বিষয়টা হয়ে যায় ভিন্ন দিকে। সিরাজ শিকদার দেখছেন অর্থনীতির, যে এখানের অর্থনীতিটা কিভাবে গড়ে উঠছে, মতাদর্শিক জায়গা থেকে না। হ্যাঁ, অর্থনীতিটা গড়ে উঠতেছে যে এখানে পূর্ব বাংলা একটা কলোনি হয়ে আছে পাকিস্তানের। পূর্ব বাংলা যদি কলোনি হয় তাহলে স্বভাবত পূর্ব পাকিস্তানের যে ডমিনেন্ট আইডিওলজি সেটা এখানে আগ্রাসন চালাবে, যেটা ওই ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে দেখা গেছে। তো মূলগতভাবে পূর্ব বাংলা ছিল পাকিস্তানের কলোনি, এইটাই সিরাজ শিকদারকে আইডেন্টিফাই করার একটা আলাদা জায়গা। সাইন। তো 68 সালে তিনি থিসিস ডেভেলপ করলেন, মৌলিক দ্বন্দ্বগুলো তিনি দেখালেন। মৌলিক দ্বন্দ্বগুলোর ভিতর প্রথমটা তো বললাম, পাকিস্তানের উপনিবেশবাদের সঙ্গে পূর্ব বাংলার জনগণের জাতীয় মুক্তির দ্বন্দ্ব। তারপরে মার্কিন সোভিয়েত সাম্রাজ্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ, এসবের সঙ্গেও আমাদের একটা দ্বন্দ্ব। সামন্তবাদের সঙ্গে এখানকার যে কৃষক শ্রেণী আছে তাদের দ্বন্দ্ব, আর পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্ব। এগুলো হচ্ছে মৌলিক দ্বন্দ্ব। এর বাইরে যত দ্বন্দ্ব আছে সেগুলো মৌলিক দ্বন্দ্ব না, ওগুলো সেকেন্ডারি। কিন্তু এগুলো সমাধান করাটাই হচ্ছে আমাদের বিপ্লবী কাজ। সিরাজ শিকদার এইভাবে আইডেন্টিফাই করতেছেন যে এখানে বিপ্লবটা কি জাতীয় গণতান্ত্রিক বিপ্লব। জাতীয় গণতান্ত্রিক বিপ্লব কোন সেন্স থেকে, যে জাতীয়ভাবে আমি যেহেতু উপনিবেশবাদের শিকার, কলোনাইজড, তো সেখান থেকে আমার জাতীয় মুক্তির প্রশ্নটা আছে। আর একটা হচ্ছে সামন্তবাদের সাথে যেহেতু আমার একটা দ্বন্দ্ব আছে কৃষক শ্রেণীর, তো এখানকার রাজনীতিটা কি হবে, সামন্তবাদকে ফাইট করে সামন্তবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক বিপ্লবটা সম্পন্ন করা। দুইটা মিলে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবটা হচ্ছে এখানকার বিপ্লবের কর্মসূচি। এই কর্তব্যটা ওই সময় তার কি ইয়া ছিল মনে করেন, এই শেখ মুজিব তো আওয়ামী লীগ তো অনেকগুলো ইয়া দিতেছিল, 6 দফা অনেক কিছু দিতেছে, তারপর আন্দোলন সংগ্রাম করতেছে, শেখ মুজিব জেল খাটতেছে অনেকবার, হ্যাঁ, বাকিরা যারা তার বাইরে যারা যারা ছিল, ওই মুহূর্তে সিরাজ শিকদারদের তার যে দল ছিল, তার ওই মুক্তিযুদ্ধ সর্বহারা পার্টি নাকি জানা, পূর্ব বাংলা সর্বহারা পার্টি মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়। আর তার আগে তার ছিল হচ্ছে পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন। সে কি তখন আওয়ামী লীগের হয়ে আন্দোলনটা করতেছিল না, সে আলাদাভাবে আন্দোলন করতেছিল? না, সম্পূর্ণ আলাদাভাবে। আলাদা কি কি তার ইয়াগুলো কি প্রক্রিয়াগুলো কি ছিল? সর্বপ্রথম তিনি মাও সেতুং গবেষণাগার নামে একটা স্টাডি সার্কেল গড়ে তোলেন। ওখানে মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও সেতুং চিন্তাধারা, ওই সময় পর্যন্ত মাওবাদ বলা হতো না, মাও সেতুং চিন্তাধারা বলা হতো। তো মাও সেতুং, তারপর হচ্ছে লেনিন, মার্কস, এদের লেখালেখি নিয়ে সেখানে গবেষণা হতো। পূর্ব বাংলার আর্থসামাজিক বিশ্লেষণগুলো করা হতো। সেখান থেকে পূর্ব বাংলার শ্রমিক আন্দোলনের থিসিসটা তৈরি করা হয়। পরে ওই থিসিসের আন্ডারে পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন তিনি গড়ে তোলেন। সেই পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনে বিভিন্ন ছাত্র, শ্রমিক সবাই এসে যুক্ত হচ্ছিল। আপনি বলছিলেন যে উনি মাদ্রাসার মধ্যেও তার একটা দলের ইয়া দিছিল, কমিটি দিছিল, সেটা পরে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরে, হ্যাঁ, সেখানে যাচ্ছি আমি। তো পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন এই তখন হচ্ছে তার সংগঠন গড়ে তোলার একটা প্রক্রিয়ার ভিতরে ছিল। তো এই সময় তিনি যে কাজগুলো করেন, যেমন পাকিস্তানের কিছু সরকারি প্রতিষ্ঠান, এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিছু গেরিলা অপারেশন চালান। কখন? 71-এর আগে? 71-এর আগে, যেটাকে পাকিস্তান বলতো স্যাবোটেজ। আচ্ছা। এরপর উনি সশস্ত্র ছিল 71-এর আগে থেকেই? 71-এর আগে বিপ্লবী, হ্যাঁ। যে তিনি সশস্ত্র বিপ্লবের কথাই বলতেন, যে এই নেগোসিয়েশন বা এইভাবে আসলে এখানে জাতীয় মুক্তি আসবে না। তারপরে তার 71 সালে কিছু তার গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেমন বাংলাদেশের পূর্ব বাংলার জাতীয় পতাকা, স্বাধীন পূর্ব বাংলার জাতীয় পতাকা উত্তোলন। এটা আমরা একটা জাতীয় পতাকাটি পাই যে 2রা মার্চ 1971 সালের, কিন্তু 2রা মার্চের অনেক আগেই 8 জানুয়ারি, 71 সালের 8 জানুয়ারি তিনি পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন বেশ কয়েকটা জায়গায়, বাংলাদেশের বরিশাল, ঝালকাঠি, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, এরকম বেশ কয়েকটা জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে, যেটা পরের দিন মোটামুটি ওই সময়ের বড় বড় পত্রিকাগুলোতেও আসছিল। আচ্ছা, ওই যে পতাকাটা বললেন, যে আমরা যে পরবর্তী দেখেছি 71 সালে বাংলাদেশের ম্যাপ সহ একটা পতাকা, পরবর্তী আবার ম্যাপটা বাদ দিয়ে শুধু একটা এই সবুজের মধ্যে লাল বৃত্ত। আবার সিরাজ শিকদারের ইয়াটা কেমন ছিল? সিরাজ শিকদারের পতাকা ছিল সবুজের ভিতর লাল বৃত্ত, আর তার মধ্যে 3টা মশাল
হ্যাঁ। জ্বলন্ত মশাল। জ্বলন্ত মশালটা দিয়ে তিনি এখানকার মুসলমান, হিন্দু এবং আদিবাসী এদেরকে আচ্ছা মিন ঐক্যবদ্ধ, করছিলেন। হ্যাঁ হ্যাঁ। পরে যে পতাকাটা আমরা 2রা মার্চ উত্তোলিত হতে দেখি, সেটা সিরাজুল আলম খানরা এটা পরে ওখানে ওই লাল বৃত্তের মধ্যে সোনালী মানচিত্র দেওয়া হয়। তো 8ই জানুয়ারি তিনি সেই পতাকা উত্তোলন করে পাকিস্তানের শাসকদেরকে দেখাই দিলেন যে পূর্ব বাংলা একটা স্বাধীন সত্তা, স্বাধীন সত্তা, যেটা তিনি পতাকার ভিতর দিয়ে দেখাই দিলেন। যাটা পাকিস্তানকেও দেখালেন, এখানকার মানুষকেও দেখালেন যে আমরা একটা আলাদা স্বতন্ত্র সত্তা। আমাদের এই যে কলোনিয়াল যে হ্যাংওভার, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তখন থেকেই তিনি আওয়ামী লীগকে চিঠি দিতে থাকেন। আওয়ামী লীগ যখন 6 দফা দেয়, তখনও তিনি 6 দফার জন্য চিঠি দেন, যে এইভাবে হবে না, নেগোসিয়েশন করে হবে না, আমাদের কি করতে হবে, জনগণকে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগকে তিনি এভাবে খোলা চিঠি পাঠাতে থাকেন, কিন্তু আওয়ামী লীগের সাথে কর্ণপাত করে না। এজন্য তিনি কি করেন, নিজেই গ্রামে গ্রামে ঘাটি এলাকা করে তোলেন। প্রথম তিনি ঘাটি এলাকা করে তোলেন বরিশালের পেয়ারা বাগানে। বরিশালের পেয়ারা বাগান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ঘাটি অঞ্চল। আর এখানেও সিরাজ শেখদেরকে আলাদা করার একটা বিষয়, যে ওই সময়ের যে মুক্তিযুদ্ধের যে বড় বড় ফিগার, তাদেরকে কাজ করতে হয়েছে ভারতে গিয়ে। মুজিবনগর সরকার থেকে শুরু করে তারা সবাই কাজ করছে ভারতে, বিএলএফ ট্রেনিং নিছে ভারতে। কিন্তু সিরাজ শিকদার ভারতেও যান নাই, কোথাও যান নাই, বাংলাদেশের ভিতর থেকে গ্রামের কৃষকদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে তিনি গড়ে তুলতেছেন ঘাটি এলাকা। ওখানে জনগণকে তিনি সশস্ত্র করে তুলতেছেন। ওই ঘাটি এলাকার মাধ্যমে তিনি গ্রাম দিয়ে শহর ঘেরাবের যে নীতি, সেই অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধ স্থানীয় পর্যায়ে চালিয়ে যাচ্ছেন। সেটা ওই 26শে মার্চের আগে থেকেই এই প্রক্রিয়া শুরু হয়। তারপর যখন যুদ্ধ আরো ঘনীভূত হয়, তখন তিনি আরো বিভিন্ন তৎপরতার সাথে জড়িত হন, এই যুদ্ধ সবখানে ছড়িয়ে দেন। 71 সালেই তার ওই যে পূর্ব বাংলা সরবরাহ পার্টিটা তিনি গড়ে তোলেন। তার আগে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন ছিল, এটা একটা বিষয়। আর মুক্তিযুদ্ধের পরে 16ই ডিসেম্বরকে তিনি আইডেন্টিফাই করলেন কালো দিবস হিসেবে। কেন? যে তিনি বললেন যে এই দিনে ঢাকা সহ গোটা পূর্ব বাংলা ভারতীয় সম্প্রসারণবাদের উপনিবেশে পরিণত হয়। যেটাকে আমরা বিজয় দিবস বলি, সেটাকে তিনি বলতেছেন ট্রেডিশনাল কালো দিবস, যেটা আমরা এখন ভারতের উপনিবেশে পরিণত, পাকিস্তানের উপনিবেশ থেকে। তো যেখানে তিনি শুরুতে মৌলিক দ্বন্দ্ব হিসেবে হাজির করছেন যে পাকিস্তানের উপনিবেশবাদ তো আছে, তার সাথে আমার যেমন জাতীয় দ্বন্দ্ব আছে, ভারতের যে এক্সপ্যানশনিজম, সম্প্রসারণবাদ, সেটার সাথেও আমার দ্বন্দ্ব আছে। দুইটার বিরুদ্ধেই তো আমাকে ফাইট করতে হবে। এজন্য যখন আওয়ামী লীগ হচ্ছে ভারত সোভিয়েত ইউনিয়নের হেল্প নিচ্ছে, সিরাজ শিকদার তখন এটারও অপোজ করছে যে তাদের হেল্প নেওয়া যাবে না, আমাদের এখানে আমরা স্বয়ং সম্পূর্ণভাবে লড়াই করব, দরকার হলো যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক, কিন্তু এখানকে আমরা স্বনির্ভর হয়ে যুদ্ধ করব, আমাদের সেই ক্যাপাবিলিটিও ছিল। তো সেখানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পুরো ভারতের হাতে তুলে দিল, ভারত সোভিয়েতের হাতে তুলে দিল। তো 16ই ডিসেম্বরকে তিনি ওইভাবে আইডেন্টিফাই করলেন। তারপরে তিনি জনগণের উদ্দেশ্যে লিখলেন, পূর্ব বাংলার বীর জনগণ, আমাদের সংগ্রাম শেষ হয়নি, পূর্ব বাংলার অসমাপ্ত জাতীয় বিপ্লব সম্পন্ন করুন। মানে এই লড়াইটা চলতে থাকবে। জাতীয় গণতান্ত্রিক বিপ্লব যেহেতু সম্পন্ন হয় নাই, জাতীয়ভাবে মুক্ত হওয়ার মানে তো শুধু পাকিস্তান থেকে মুক্ত হওয়া না, ভারত থেকেও মুক্ত হওয়া। তো এটাও আমাদের হয় নাই। আর সামন্ত ফিউডাল যে আগ্রাসন, সামন্তবাদের যে প্রভাব, সেটাও থেকে গেছে, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। তো সেটাও আমাদের করতে হবে। এই জন্য তিনি জনগণকে বললেন যে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের কর্মসূচি চলতে থাকবে। এখন যেহেতু শেখ মুজিব সরকার তৈরি করে ফেলছে, সেখানে সিরাজ শিকদার জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের ডাক দিচ্ছেন। শেখ মুজিব আবার ভারতীয় সম্প্রসারণবাদের পুতুল সরকার। শেখ মুজিব তো তাহলে স্বভাবতই এটা মেনে নেবে না। এই জন্য তখন দেখা যায় পূর্ব বাংলা সরবরাহ পার্টির সঙ্গে শেখ মুজিবের যে রক্ষী বাহিনী, তার একটা গৃহযুদ্ধ পরিস্থিতি। ওই সময় সিরাজ শিকদার পূর্ব বাংলার জাতীয় মুক্তি ফ্রন্ট নামে গেরিলা বাহিনী গঠন করেন শেখ মুজিবের সরকারের বিরুদ্ধে গেরিলা অপারেশনের জন্য, বা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করা। এটা মূলত শেখ মুজিবের পার্টির বিরুদ্ধে না, মূলত ভারতীয় আগ্রাসনবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ। আর যেহেতু শেখ মুজিব এবং আওয়ামী লীগ সেই সম্প্রসারণবাদের পুতুল সরকার, তাই টার্গেটটা হচ্ছে আওয়ামী লীগের ওই যে সরকারের দিকেই। যেটাই মাঝখানে আপনি জাস্ট কানেক্ট করে আমাদের 24-এর সাথে, যেমন 24-এ আমরা যে 5ই আগস্ট যে আমরা হইলো, যে হাসিনা সরকারের যে পতন হইলো,
তো এই সরকারের পতন হওয়ার পর আমরা ভাবছিলাম যে নতুন একটা বন্দোবস্ত হবে, নতুন সংবিধান হবে, নতুনভাবে বিপ্লবী সরকার তৈরি হবে, মানে সবকিছু নতুনভাবে আবার গঠন হবে, এই আকাঙ্ক্ষা কিন্তু ছিল আমাদের, কিন্তু এটা হয় নাই। আমরা দেখি 8ই আগস্ট আবার ওই যে আর্মিদের মাধ্যমে এটা কুক্ষিগত হয়ে যায় কুক্ষিগত জনগণের ক্ষমতা, মানে বিষয়টা। পুরাতন যে বন্দোবস্ত ছিল ওই বন্দোবস্ত যারা বড় বড় পাওয়ার স্টেক হোল্ডার ছিল তারাই আবার এই সরকারকে নতুন ভাবে একটা মানে একটা পুতুল সরকারের মতো বানাই ফেলে, যেটা হ্যাঁ, আপনি যেটা বলেন যে মার্কিন 16 সাম্রাজ্যবাদের হ্যাঁ, একটা পুতুল 16 সরকারে ডিসেম্বর যেটা হয়েছে হ্যাঁ, অনেকেই কিন্তু এই জন্য 8ই আগস্টকে বাংলাদেশও এক বছরের অভ্যুত্থানের এক বছর পর 8ই আগস্ট পালন করতেছে, কালো দিবস হিসেবে, মানে যে কি বলে প্রতি বিপ্লব, তাই না? ওটা কালো দিবস বিপ্লব হিসেবে দেখতেছে, আমরা কালো দিবস হিসেবে কালো দিবস, দেখতেছি। একই যে আমাদের ওই যে অসমাপ্ত যে বিপ্লব সেটা এখনো ওই অসমাপ্ত, এখনো অসমাপ্তি আছে। আচ্ছা, তো সিরাজ শিকদার যে তখন ওই জাতীয় মুক্তি ফ্রন্ট গড়ে তুললেন, বিভিন্ন ফ্রন্টকে তিনি একসঙ্গে করে এই ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকলেন। ওই ফ্রন্টের ভিতরে তিনি নারীদের নিয়ে ফ্রন্ট করছিলেন, আদিবাসীদের নিয়ে ফ্রন্ট করছিলেন, কৃষকদের ফ্রন্ট ছিল, সেখানে তিনি দেশপ্রেমিক আলেম ওলামাদের নিয়েও একটা ফ্রন্ট করেন, দেশপ্রেমিক ওলেমা ফ্রন্ট নামে। আচ্ছা, আমি আপনার কাছে এটা জানতে চাই যে আমরা তো নর্মালি দেখি যে মানে বামপন্থার সাথে ইসলাম পন্থা যেটা মানে মোটামুটি বাইনারি বানাই ফেলে। এখন সিরাজ শিকদার দুইটা বাইনারিকে কিভাবে এক করতে পারলো, যে সে একটা বামপন্থীর পলিটিক্স করতেছে, এট দ্য সেম টাইম সে আলেম ওলামাদের নিয়েও কাজ করতেছে, এটা কিভাবে তার সম্ভব হইলো? এখানে বিষয়টা হচ্ছে ধর্মকে কমিউনিস্টরা কিভাবে দেখবে। ধর্ম তো ইতিহাস থেকে বিচ্ছিন্ন কিছু না, সোসাইটি থেকে বিচ্ছিন্ন কিছু না, ইতিহাসের একটা ফলাফল হচ্ছে ধর্ম। তো সেই ধর্মকে যদি আমি বাদ দিয়ে ইতিহাসকে পর্যালোচনা করতে যাই তাহলে সেটা একটা ভুল পর্যালোচনা হয়। এবং ধর্মকে আমাদের বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে দেখার দরকার আছে, যে ধর্ম সবকিছুর মতো ধর্মের শ্রেণী চরিত্র আছে। এখন শাসকের ধর্ম একরকম হবে, শাসিতের ধর্ম আরেক রকম হবে। এখন এই বিষয়টাকে যদি আমি এক করে ফেলি যে ধর্ম মানেই হচ্ছে শোষণের হাতিয়ার, এইভাবে ধর্ম মানেই হচ্ছে প্রতিক্রিয়াশীল কিছু, এইভাবে যদি দেখি তাহলে সেটা একটা ভুল ব্যাখ্যা হয়ে যায়। তো সেখানে আমাদের বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখতে হবে, যেহেতু সিরাজ শিকদার মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও সেতুং চিন্তাধারার উত্তরসূরি ছিলেন, তো বস্তুবাদী দৃষ্টিকোণ থেকেই তিনি ধর্মকে বিশ্লেষণ করছেন, যেটা মার্ক্সও করে গেছেন, লেনিনও করে গেছেন। তো সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে তিনি লড়াইটা করতেছেন কাদের নিয়ে? তিনি লড়াই করতেছেন গ্রামের কৃষকদের নিয়ে, শ্রমিকদের নিয়ে। তাদের কাছে তো এই নাস্তিক্যবাদের আলাপ নিয়ে গেলে হবে না, সেটা তো কোনোভাবেই লজিক্যাল হয় না। এখন ধরেন গ্রামের যে কৃষক আছে তার কিছুই নাই, সে মাজারে যাচ্ছে, মান্নত করতেছে, তাকে গিয়ে যদি আমি বলি যে এটা কুসংস্কার, তুমি এটা করিও না, তাহলে তার যে শেষ আশ্রয়টা, যেখান থেকে সে একটা রিলিফ পাচ্ছে, তার হাসপাতালে যাওয়ার বা উন্নত চিকিৎসা নেওয়ার সামর্থ্য নাই, এই কারণে সে ওই দিকে যাচ্ছে, সেটাও যদি আমি তার কাছে কেড়ে নিই তাহলে তো তার সাথে সেটা জুলুম হয়ে যাবে। তো ধর্মের সঙ্গে আসলে আমাদের যে মুক্তির প্রশ্ন, এটা তো কোনো কনফ্লিক্ট নাই। তো দেখা যাচ্ছে আলেম ওলামাদের মধ্যেও এই জাতীয় মুক্তির একটা আকাঙ্ক্ষা আছে, তারাও মুক্ত হতে চায়। সর্বস্তরের জনগণের ভিতরেই এই ধরনের একটা আকাঙ্ক্ষা আছে। ধর্মভিত্তিক রাজনীতি করে যারা এটার বিরোধিতা করে, যেমন জামাত করছে, তাদের সঙ্গে আমাদের ডিমার্কেশন লাইন রাখতে হবে যে তারা জনগণের শত্রু, কিন্তু ধর্মপ্রাণ সবাই তো জনগণের শত্রু না। তাদেরকে নিয়ে তো আমার এই মুক্তি সংগ্রামটা এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে তো আমি একটা অংশকে টোটালি বাদ দিয়ে দিলাম। তো আমাদের মাথায় রাখতে হবে যে কারা জনগণের শত্রু, কারা জনগণের বন্ধু। এই জায়গাতে আমি আপনার বলি যে বামপন্থার যে ট্রেডিশনাল যে বামপন্থা, মানে কিতাবি বাম অথবা কিতাবি ধার্মিক, তারা করে কি বেশিরভাগ ক্ষেত্রে সে যেই ব্যাখ্যা মনে করে যারা বামপন্থা রাজনীতি করে, যদি সে মাওবাদী দ্বারা প্রভাবিত অথবা লেনিনবাদ দ্বারা প্রভাবিত, সে করে কি যে মানে রাশিয়াতে যেই বামপন্থারা লেনিন যেভাবে তার এস্টাবলিশ করতেছে, সে ওই মডেলটাকে পুরোপুরি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, ঠিক হুবহু বাংলাদেশের মানুষকে উপর তার একটা মানে পর্যালোচনা ছাড়া। আবার যারা চীনাপন্থী বাম, তারাও ঠিক এই ধরনের টেক্সচুয়াল একটা বামপন্থা চীন থেকে বাংলাদেশে আমদানি করে। এই জায়গা থেকে মনে হয় সিরাজ শিকদার একটু ভিন্নতা আছে, সে বাংলাদেশের মানুষকে রিড করতে গেছে টেক্সটের বাইরে গিয়ে। ওইটাই যে সিরাজ শিকদার ওই যে তার যে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের থিসিস লেখার শুরুতেই তিনি এই বিষয়টা আলাপ করছেন যে মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও সেতুং চিন্তাধারা হচ্ছে তীর, এই তীর লক্ষ্য করতে হবে পূর্ব বাংলার যে বাস্তবতা সেটার উপর
নিশানা করে। নিশানা করে। যারা এইটা না বুঝে এলোপাথারি তীর ছুঁড়ে, হ্যাঁ, তারা বিপ্লবের শত্রু, হ্যাঁ। এইভাবে তিনি বলতেছেন। তো এই জায়গার বাস্তবতা না বুঝে যদি এলোপাথারি আমি তীর ছুটতে থাকি, মার্কস লেনিন মাও সেতুংকে কপি পেস্ট করতে থাকি, ওইটা হচ্ছে এলোপাথারি তীর ছোড়া। এলোপাতারি তীর ছোড়া হবে। সেটা আসলে আলটিমেটলি কোনো ভ্যালু এটা ক্রিয়েট মূলত করবে না, সালাফি পরেও বাম, নাই। এক ধরনের আমরা যে সালাফি ইসলামিস্ট বলি, এটা সালাফি বাম। কপি পেস্ট। তো এটা হচ্ছে পূর্ব বাংলার ঐতিহাসিক বাস্তবতা না বোঝার ফল। এটা যদি হচ্ছে তাই হতো, যদি কপি পেস্টই হতো, তাহলে লেনিনকে ওই লেনিন শুধু মার্কসের কপি পেস্ট করলেই হয়ে যেত, তাকে আলাদা করে এটা লেনিনবাদ হিসেবে ডেভেলপ করতো না। মাও সেতুং হচ্ছে ওই মার্কস লেনিনকে কপি করে দিতেন, এখানে মাওবাদ হিসেবে আলাদা কিছু ডেভেলপ করতো না। তো যে কোনো কিছুকে যখন আমরা রিড করব, তখন ওই জায়গার স্পেসিফিক ঐতিহাসিক যে প্রেক্ষাপট আছে, ঐতিহাসিক যে সীমা আছে, সেটার ভিতরেই বিশ্লেষণ করতে হবে। এটাই হচ্ছে মার্কসিজমের কথা। তার মানে আমি যেটুকু আপনার থেকে বুঝতেছিলাম যে মানে সিরাজ শিকদারের মোটামুটি আমাদের এই অঞ্চলের মানুষের চিন্তা চেতনা প্রেক্ষিতটাকে সে ধরতে পারছে। হ্যাঁ, যেটা আমরা দেখি যে পরবর্তীতে অসংখ্য বামরা আসলে তারা বর্তমানে 24শে গণঅভ্যুত্থানে ইরিলেভেন্ট হয়ে গেছে, এবং তারা দেখতেছি তারা তো বামদের দাঁড়ানো উচিত ছিল সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে, কিন্তু এত গত 15 বছরে এত ফেসিবাদরা তৈরি হইলো, কিন্তু বামরা আসলে আলটিমেটলি আমাদের কালচারালি ইয়াকে সাপোর্ট দেওয়া গেল, ফেসিবাদকে সাপোর্ট দিল। তারা আসলে আমাদের এই অঞ্চলের প্রেক্ষিতে ধরতে পারেনি, এবং তারা ধর্ম বলতেই একটা মানে শ্রেণী, মানে প্রগতি বিরোধী শ্রেণী, ধর্মের মধ্যে বিপ্লব নাই, ধর্মের মধ্যে কিচ্ছু নাই। হ্যাঁ, ওই জায়গাতে তারা হিট করছে, যে কারণে তারা আসলে ফেসিবাদেরই আসলে টুলস হয়ে ওঠে দিন শেষে, তাই না? এটা ওই সমাজের বাস্তবতা না বোঝার ফলে দেখবেন সিরাজ শিকদারের একটা লেখা আছে এবং এই ক্ষেত্রে যারা ধার্মিক তাদেরও ঠিক এই সমস্যাটা। তারা যখন মনে করেন ইসলাম মধ্যে যে কোরআন বাইবেল বিভিন্ন আসে, তারা কি করে যে প্রত্যেকটা ধর্মের যে নবী থাকে সে কিন্তু তাকে সে আসমান থেকে একটা টেক্সট পায়, ওহির মাধ্যমে একটা কোরআন পায়, বেদ পায়, গীতা পায়, সে কিন্তু এটাকে তার সমাজ বাস্তবতার সাথে মিলায়, মানে টেক্সট প্লাস কনটেক্সট মিলানোর পরে সে নতুন কর্মপদ্ধতি সে নেন, তারপর তার বিপ্লবটা সে আস্তে আস্তে সফল হয় মানুষের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যারা ধার্মিক তারাও করে কি পূর্ববর্তী যে নবী তার যে কর্মপদ্ধতি এটাকে সরাসরি কপি পেস্ট করতে যায়, আবার যারা বামপন্থা তারাও করতে যায়, মানে যেগুলো আদর্শবাদী চিন্তার এটা প্রতিক্রিয়াশীলতা, যেটা সিরাজ শিকদারের মধ্যে ছিল না। তো তিনি যখন লিখলেন পূর্ব বাংলার সমাজের শ্রেণী বিশ্লেষণ, সমাজে তো বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, তিনি শ্রেণী বিশ্লেষণ করে এই সমাজের শ্রেণী বিশ্লেষণটা কিরকম সেটা দেখালেন। এখানের তিনি তার শ্রেণী বিশ্লেষণে একটা ফেরিওয়ালাকেও নিয়ে আসছে, যে সে কি ভাবতেছে। তো এখানকার প্রত্যেকটা শ্রেণী কি ভাবতেছে সেটা তিনি রিড করছেন, করে তারপরে হচ্ছে কোন শ্রেণীটা আমার বিপ্লবের পক্ষে থাকবে, কোন শ্রেণীটা বিপক্ষে থাকবে, এগুলো তিনি অ্যানালাইজ করে ফেলছেন। তো এটা এই সমাজের স্পেসিফিক বাস্তবতা রিড করতে পারারই একটা ফলাফল, যেটা অন্যরা এটা হয়তো ভাবেও নাই, যে আমার সমাজটা ডিফারেন্ট হতে পারে, এটা চীন না, রাশিয়া না, কিউবা না, এখানে ডিফারেন্ট কিছু একটা হতে পারে না, এখানে ডিফারেন্টই হবে, কারণ আমার ইতিহাস আলাদা, ঐতিহ্য আলাদা। হ্যাঁ, রাশিয়ার থেকে আমি অনেক পরে এখানে বিপ্লবের সম্ভাবনা গড়ে উঠছে, এখানে আমি দীর্ঘদিন উপনিবেশের ভিতর ছিলাম। হ্যাঁ, তো সেখান থেকে তো আমার সবকিছু ডিফারেন্ট হবেই। তো সেখানে যদি আমি কপি পেস্ট করতে চাই, তাহলে তো আলটিমেটলি কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারবে না। হ্যাঁ, ওই যে টেক্সচুয়াল বামপন্থীদের এটা একটা সমস্যা। আর তারা এখানে যেটা অ্যাপ্লাই করতে চায় সেটা আসলে অনেস্টলি স্পিকিং চীন রাশিয়ার মডেলও অ্যাপ্লাই করা না, সেটা ভারতের কমিউনিস্ট পার্টি যেভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করছে সেটাই তারা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। বাংলাদেশে কিন্তু ভারতীয় সম্প্রসারণবাদ কিন্তু আসলে জিন্দা থাকে মূলত বামপন্থীদের মাধ্যমে, যারা টেক্সচুয়াল বাম বলতো না, যে এখানকার যে বড় বড় যে বামপন্থী দলগুলো, তারা ঐতিহাসিকভাবে তো হচ্ছে ভারত সোভিয়েতের লাইনে ছিল, মস্কোপন্থী, মস্কো বা ওই সময় সোভিয়েত ইউনিয়নের এই অঞ্চলের সবচেয়ে বড় মিত্র কে ছিল? ভারত ছিল। হ্যাঁ, তো ভারতের সাথে যে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক, তখন তো সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র নাই, ওইটা তো সোশ্যাল ফ্যাসিজমের দিকে চলে গেছে, সোশ্যাল ইম্পেরিয়ালিজম, সামাজিক সাম্রাজ্যবাদ। সোভিয়েত ইউনিয়ন তখন একটা সাম্রাজ্যবাদী শক্তি, ভারত একটা সম্প্রসারণবাদী শক্তি। এখানকার যে বড় বড় বামপন্থী শ্রেণী দলগুলো ছিল, তারা ওই সোভিয়েত ইউনিয়নকে তখনও আদর্শ মেনে গেছে যে এখানে সমাজতন্ত্র আছে, কিন্তু না, ওখানে সমাজতন্ত্র ছিল না, তখন ওটা সাম্রাজ্যবাদ। হ্যাঁ, তো এই বিষয়টা আমাদের স্মরণে রাখতে হবে। তো এখান থেকে সিরাজ শিকদারের মৌলিক পার্থক্য, যে তিনি এই জায়গার ঐতিহাসিক বাস্তবতাটা রিড করতে পারছিলেন, এটা তার কবিতার ভিতরেও পাওয়া যায়, যে এখান থেকে তার দেশপ্রেমটাও আমরা উপলব্ধি করতে পারি। অন্যান্য বামপন্থীরা এই কারণে তাকে বলে যে তার জাতীয়তাবাদী বিচ্যুতি ছিল,
যে একজন কমিউনিস্ট আন্তর্জাতিকতাবাদী হবে, সে কেন পূর্ব বাংলা করতেছে বারবার? তার মানে সে পূর্ব বাংলার যে জাতিসত্তা এটাকে খুব প্রবলভাবে ধারণ করতেছে। কিন্তু দেখবেন যে মাও সেতুং এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে একজন কমিউনিস্ট যে আন্তর্জাতিকতাবাদকে ধারণ করবে সে কি দেশপ্রেমিক হতে পারে? এটা প্রশ্ন। মাও সেতুং উত্তর দিয়েছেন যে সে দেশপ্রেমিক শুধু হতেই পারে না, বরং তাকে হতেই হবে। কারণ আমি যদি নিজে জাতীয়ভাবে মুক্ত না হই, স্বাধীন না হই, আমি তো আন্তর্জাতিক বিশ্ব বিপ্লব, সেই বিপ্লবের পার্ট হতে পারবো না। তো এইভাবে হচ্ছে আমার ন্যাশনাল স্ট্রাগল, এটাও আলটিমেটলি একটা আন্তর্জাতিকতাবাদী স্ট্রাগল, শ্রেণী সংগ্রামেরই একটা রূপ, ধারাবাহিকতা। তো এই জায়গা থেকে সিরাজ শিকদারের একটা মৌলিকতা, আর তার যে হচ্ছে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে যে ৭১ পরবর্তী সময়ে তার যে সংগ্রাম, তারও হচ্ছে নানাবিধ দিক আছে। আমরা দেখি যে ৭৪ সালে তিনি ১৫-১৬ ডিসেম্বর হরতাল ডাক দিলেন। এই মোটামুটি এটা তার শেষ কল জনগণের উদ্দেশ্যে। এরপর তিনি আর সেরকম কোনো আহ্বান জানাতে পারেন নাই। যে এই যে ঢাকা সহ গোটা পূর্ব বাংলা এই দিন ভারতীয় সম্প্রসারণবাদের উপনিবেশে পরিণত হয়। তারপরে তিনি আওয়ামী লীগের চরিত্রটা বিশ্লেষণ করলেন, যারা কাদের দালালি করতেছে, আর জনগণের উদ্দেশ্যে বললেন যে ১৫-১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন না করে হরতাল পালন করুন। মাওলানা ভাসানী এটাতে সমর্থন জানান। হ্যাঁ, হরতাল জনগণ ২ দিন পালন করে নাই। ভাসানীও কি এর সাথে খুব ছিল এই চিন্তার সাথে যে আমাদের আসলে ৭১-এর পরে আমরা আসলে ভারতের কলোনি হয়ে যেতেছি, এই সংখ্যা কি ভাসানীর মধ্যেও ছিল? ভাসানীর মধ্যেও ছিল। ভাসানী এই কারণেই তাকে বলতেছে যে পিন্ডির গোলামি ছিন্ন করেছি, দিল্লির গোলামির জন্য নয়। তো জনগণ ২ দিন হরতাল পালন করে না, পালন করে ১ সপ্তাহ। আচ্ছা, মানে ২ দিনই করছিল, কিন্তু ২ দিন হরতাল পালন করতে গিয়ে দেশের এমন অবস্থা হয়ে যায়, জায়গায় জায়গায় গাছ টাছ ফেলে রাখে। জনগণ স্বতঃপ্রণোদিত হয়ে হরতালে করছে, সমর্থন জানাইছে, যে আওয়ামী লীগ সরকারের পুরো দেশকে স্বাভাবিক করতে ১ সপ্তাহ লেগে যায়। তো একটা বিষয় খেয়াল করার মতো যে ওই সময় সিরাজ শিকদারের পার্টি আন্ডারগ্রাউন্ডে, জনগণ সিরাজ শিকদারকে চেনেও না, দেখেও না, শুধু তার নাম জানে যে সিরাজ শিকদার নামে একজন আছে। কিন্তু এই যে একটা লোক আন্ডারগ্রাউন্ডে, যাকে কেউ কোনোদিন দেখেও নাই, তিনি যখন হরতাল ডাক দিতেছেন, সারা দেশের মানুষ একযোগে হরতাল পালন করতেছে, তো বোঝা যাচ্ছে ওই সময় আওয়ামী লীগের সাথে শেখ মুজিবের সাথে জনগণের দ্বন্দ্বটা কি পরিমাণ তীব্র হয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছিল তখন আওয়ামী লীগ, তাই না? যে ওই কারণে একটা আন্ডারগ্রাউন্ড পার্টি জনগণের এত সাপোর্ট পাইতেছে। ওই হরতালটা সিরাজ শিকদারকে ব্যাপকভাবে নাড়া দেয়। সে বুঝতে পারে যে এখানে একটা সম্ভাবনা আছে। তখন সে তার চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন নিয়ে আসা শুরু করে। তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন যে আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে এসে অন্যভাবে রাজনৈতিকভাবে করবে, গেরিলা অপারেশন না চালিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা ডিল করবে। কিন্তু এর 17-18 দিনের মাথায় তিনি গ্রেফতার হন। তারপরের ইতিহাস তো আমরা সবাই জানি, যে তাকে শারীরিক নির্যাতন করা হয় প্রথমে আগারগাঁওয়ের রক্ষী বাহিনীর ক্যাম্পে, তারপরে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়, যেটা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রসফায়ার। তো এই সংগ্রাম থেকে আমাদের গ্রহণ করার মতো অনেক কিছু আছে। যেমন মুক্তিযুদ্ধের পর যেভাবে ভারতীয় সম্প্রসারণবাদের দালাল আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করে জনগণের উপর নির্যাতন চালায়, এখানকার সম্পদ সব ভারতের হাতে তুলে দেয়। আমরা দেখি 24-এর অভ্যুত্থানের পরেও ঘটনা সেম। এখানে মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল সরকার এসে সবকিছু, আমাদের বন্দর, আমাদের সবকিছু সম্পদ সব তুলে দিচ্ছে কাদের হাতে? মার্কিন সাম্রাজ্যবাদের হাতে। করিডোর দিয়ে দিচ্ছে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলা হচ্ছে। তো এইসব এখনো প্রমাণ করে যে আমরা জাতীয়ভাবে এখনো স্বাধীন হতে পারি নাই। আর সামন্তবাদের প্রভাব তো আমরা সবসময়ই দেখি। এখানে ধর্ম নিয়ে যে রাজনীতি হয়, এটা আসলে ওই সামন্ত সমাজের বৈশিষ্ট্য, যে ধর্ম নিয়ে যে জঘন্য রাজনীতিটা এখানে করা হয়, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের নানান সামন্ত ব্যবস্থা আমাদের এখানে আছে। ইভেন আমাদের এখানে ভূমিহীন কৃষকও আছে, যারা জমিদারদের কাছ থেকে জমি বর্গা নিয়ে খাটতেছে। এই বিষয়টা এখনো এক্সিস্ট করে, প্রকাশ্যে আসে না সেভাবে, কিন্তু এক্সিস্ট করে। তাহলে বোঝা যাচ্ছে যে সামন্তবাদ এখানে এখনো খুব শক্তিশালী অবস্থান নিয়েই আছে, এই সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতাতেই আছে। তাহলে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব আমাদের এখনো অসম্পূর্ণই থেকে গেছে। 24 আমরা এটা এখানে সফলতা অর্জন হয় নাই। তো ওই বিপ্লব সম্পূর্ণ করা এখন আমাদের একটা ঐতিহাসিক দায়িত্ব, যেটা সিরাজ শিকদারও এই চেষ্টাই করে গেছেন। হ্যাঁ, তিনি
নানান সীমাবদ্ধতার কারণে সেটা করে উঠতে পারেন নাই। এখন ওই ঐতিহাসিক দায়িত্বটা আসলে আমাদের উপরেই বর্তায়। আচ্ছা, আমি আপনার কাছে এখন সিরাজ শিকদারের যে তার যে সার্বিক যে আমরা আলাপ করলাম, তার জীবন তার সংগ্রাম নিয়ে আলাপ করলাম, তো তার জীবনটা নিয়ে আমি জাস্ট আপনি শোনা বক্তব্য যেটা হচ্ছে যে সে বুয়েটের স্টুডেন্ট ছিল, জি তাই না? তো বুয়েটের স্টুডেন্ট থাকা অবস্থায়ও সে সাধারণ মানুষের সাথে মিশে আন্দোলন সংগ্রাম করা, তার চাইলেই সে অনেক বড় কেরিয়ার সে হ্যাঁ গঠন করতে পারতো। সে ওইদিকে না গিয়ে সে সাধারণ মানুষের মুক্তির জন্য আন্দোলন করতেছে। আমরা আসলে সিরাজ শিকদারের আপনার কোনো ইয়ে আছে কিনা, মানে কোনো মানে ক্রিটিক, যে তার মানে এই জায়গায় আসলে সে ভুল করছে, তার সীমাবদ্ধতাগুলো কি কি আসলে? আচ্ছা, ওই সিরাজ শিকদারের যদি হচ্ছে ওই লাইফের কথা বলি, তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার হন, ভালো রেজাল্ট করে, ফার্স্ট ক্লাস রেজাল্ট ছিল। তিনি তখন তো বুয়েট ছিল না, পাকিস্তান বুয়েট। তো ওখানে ছাত্র সংসদে তিনি ভিপিও ছিলেন। সে সময় তিনি ছাত্র ইউনিয়ন করতেন, ছাত্র ইউনিয়নেরও তিনি সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। তারপর সরকারি চাকরিতেও জয়েন করছিলেন তিনি, সিএনপি সরকারি চাকরিতে জয়েন করেও তার কাছে বিপ্লবী সংগ্রামটাকে তিনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন বলে এই সরকারি চাকরি তিনি ছেড়ে দেন। ছেড়ে দিয়ে কক্সবাজারে একটা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি নিয়ে ওখানে কিছুদিন অনুসন্ধান করেন, যে চিন্তা ভাবনা করেন কিভাবে কি করা যায়। তো তিনি তার জীবনটা পুরোটাই এই জায়গায় উৎসর্গ করছেন। আর তার সীমাবদ্ধতার জায়গা যদি বলি, তার পার্টির ভিতরে কিছু সীমাবদ্ধতা ছিল। যেমন তার পার্টি ছিল এক সদস্য বিশিষ্ট, সেখানে তিনি একাই পার্টির সিদ্ধান্ত নিতেন। হ্যাঁ, মানে গণতান্ত্রিক ছিল না, ওয়ান ম্যান আর্মি এরকম। গণতান্ত্রিক কেন্দ্রিকতা ছিল। তো সেখানে তার অনেক বিষয় তিনি ডিল করছেন আসলে সামরিকভাবে, যেটা আসলে ডিল করা উচিত ছিল রাজনৈতিকভাবে। এই জায়গায় তার একটা সীমাবদ্ধতা। আর হতে পারে সেটা ওই সময় এরকম প্রেক্ষাপটে ছিল, যেহেতু গৃহযুদ্ধের ভিতরে ছিল, তার হয়তো অন্য কিছু করার চেষ্টা করছিল যে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। হ্যাঁ, ওইটা যে হরতালের পরপরই তিনি যখন দেখলেন যে এটা রাজনৈতিকভাবে করা সম্ভব, তখনই তিনি তার যে সামরিক যে লিডার ছিল তার পার্টির ভিতরে, তার পাওয়ারটাকে একটু খর্ব করে রাজনৈতিক পাওয়ারটাকে বাড়াচ্ছিলেন, এদিকে যাচ্ছিলেন। তো ওই জায়গায় একটা সীমাবদ্ধতা, এটা ঐতিহাসিক সীমাবদ্ধতাই হতে পারে। আর যেহেতু তার পার্টি গড়ে তোলার যে প্রক্রিয়াটা, তিনি তো একটা প্রক্রিয়ার ভিতরে ছিলেন পার্টি গড়ে তোলার, কিন্তু হুট করে সেখানে পাকিস্তান যুদ্ধ চাপায় দেয়, যার কারণে তার পার্টি গঠন করাটাও তাড়াহুড়ার ভিতরে করতে হয়। এটা একটা সীমাবদ্ধতার দিক, যে ঐতিহাসিক সীমাবদ্ধতার কারণে তিনি অনেক কিছু করতে চেয়েও করতে পারেন নাই। হ্যাঁ, তারপরেও কিছু করার সুযোগ তার ছিল, যেটা হয়তো তিনি মিস করে গেছেন। আর তার পার্টির ভিতরে কিছু সৌন্দর্যের ব্যাপার ছিল, যেমন তার পার্টির ভিতরে আমরা পাই সব শ্রেণীর, সব ধর্মের, সব জাতির লোক। তার পার্টির ভিতরে যেমন আদিবাসীরা ছিল, বিহারিও ছিল। জাতীয় পতাকার যে তারা যে পতাকাটা উত্তোলন করে, সেই পতাকার ডিজাইনার ছিলেন সামিউল্লাহ আজমি, তিনি ছিলেন বিহারি। এটা হচ্ছে ইয়ার পতাকাটা, সিরাজ শিকদারের যে পতাকা, উত্তোলিত পতাকা। হ্যাঁ। তারপরে আদিবাসীরা ছিলেন, হিন্দুরা ছিলেন, সবাইকে নিয়ে ইনক্লুসিভ পার্টির যে কথা বলা হয়, অরিজিনালি ওই পূর্ব বাংলা সর্বহারা পার্টি ছিল একটা ইনক্লুসিভ পার্টি। সামিউল্লাহ আজমিকে মুজিব বাহিনী হত্যা করে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সাভারে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে হত্যা করে। এভাবে তার পার্টির গুরুত্বপূর্ণ নেতাগুলোকে হত্যা করা হয় বিভিন্ন সময়ে। এই কারণেও তিনি অনেক কাজ গুছাই উঠতে পারেন নাই। এই বিষয়টা ছিল তার সীমাবদ্ধতার দিক। তার আমি পরবর্তীতে যেমন তার বাইকে মানে সিরাজ শিকদারকে হত্যা করা হয়, তার বোন ছিল আপনার শামীম শিকদার। তো সে তার ভাইয়ের হত্যাকাণ্ডের মানে প্রতিশোধ নেওয়ার জন্য সে মানে পিস্তল নিয়ে ঘুরতো, প্রতিশোধ নেওয়ার জন্য। সে হয়তো পারে নাই এই ধরনের। আমি এটা ওই যে বইয়ে পড়ছিলাম, সফার সাথে তো এর ভালো সম্পর্ক ছিল শামীম শিকদারের। তো আমার একটা আলাপ হচ্ছে নিয়ে, যে মানুষের এই তার যে ভিতরে রাগ খুব ছিল শামীম শিকদারের, তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়া মুজিবের জন্য। তো সে আমার জৌহলের সামনে, জৌহল এবং জগন্নাথ হলের মাঝামাঝি জায়গাটা একটা ভাস্কর্য তৈরি করা, বিশাল বড় ভাস্কর্য, অনেকগুলা। নাম কি ছিল এটা? এই যে স্বাধীনতা চত্বর, এই ধরনের ভাস্কর্য, অনেকগুলো ভাস্কর্য আছে এখানে। মুজিবের একটা ভাস্কর্য আছে। নর্মালি 7ই মার্চে আমরা দেখি মুজিবের ভাস্কর্যের মধ্যে মুজিব ডান হাত দিয়ে মানুষকে আঙ্গুল দিয়ে দেখায়, কিন্তু ওই ভাস্কর্যের মধ্যে দেখাইতেছে বাম হাত দিয়ে। বাম হাতটা যখন সে এই আঙ্গুল দেখায়, মনে হয় যে সে এই আঙ্গুল দেখাইতেছে, মানে মিডল ফিঙ্গার দেখাইতেছে। আবার ওই ভাস্কর্যের হচ্ছে বড় ঝামেলাটা হচ্ছে যে
ভাস্কর্যটা মাথাটা মোটা করে দেওয়া হয়েছে। হুম। তো আমার যেটা মনে হচ্ছে শামীম শিকদারের তার ভাইয়ের যেই প্রতি যে একটা ইয়া হইলো, জুলুম হইলো, এটার প্রতি রাগ ক্ষোভ ঘৃণা সে পোষণ করতো, এবং এটারই যা শুধু সে প্রতিফলন ঘটাইছে ওই ভাস্কর্যের মধ্যে মুজিবের প্রতি এসে। তো আমরা আস্তে আস্তে আমরা আরো আলাপ করবো আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে। আজকের মতো আমরা এখানে ধন্যবাদ এই আয়োজনের জন্য। আমি মনে করি যে সিরাজ শিকদারের এই ঐতিহাসিক জার্নিটা, এই জার্নিটা সম্পর্কে আমাদের আরো স্টাডি হওয়া দরকার। আর বর্তমানে আমরা কিভাবে এই ঐতিহাসিক দায়িত্বটা, জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সম্পন্ন করার যে ঐতিহাসিক দায়িত্বটা, এটা কিভাবে করতে পারি সেই বিষয়ে আমাদের আমাদের আসলে হচ্ছে বড় যে ব্যাপারটা যে আমরা দেখলাম যে মানে বারবার যেমন আমরা ব্রিটিশদের কাছ থেকে আমরা মুক্ত হইলাম 47-এ, পাকিস্তান হইলো, ওই পাকিস্তানও যে ধর্মভিত্তিক ভিত্তিতে যে একটা পাকিস্তান পাইলাম আমরা, এটাও আসলে আমাদেরকে টোটালি মুক্তি দিতে পারে না। ক্ষমতা সবসময় চলে যায় হচ্ছে যারা সামন্ত আর হচ্ছে অল্প কিছু লোকের কাছে, নয় উপনিবেশবাদ, আধা সামন্তবাদের যে প্রতিনিধি চলে যায় তাদের হাতে। সবসময় যে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের দালালদের হাতে ক্ষমতা কুক্ষিগত হয়। তো আমরা এটা 47-এর পরে যে পাকিস্তান হলাম, ওই পাকিস্তানও পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। আর পাকিস্তানের পরে আমরা যে বাংলাদেশ তৈরি করলাম, ওই বাংলাদেশও আমরা আসলে পরবর্তী পারি নাই। আমরা একটা সংবিধান চাপাই দিছি মানুষের উপর, যেখানে গণপরিষদের ভিতর দিয়ে সংবিধান তৈরি করার কথা ছিল আমাদের, সেখানে না করে আমরা একক একটা ব্যক্তির নাম দিয়ে সংবিধান তৈরি করে ফেলছি। সংবিধান যখন দেওয়া হয় তখন সিরাজ শিকদার এই ক্রিটিসিজমটা আনে যে এখানে যারা সংবিধান তৈরি করতেছে তারা কারা? তারা তো পাকিস্তানের সংহতি মেনে নির্বাচনে অংশগ্রহণ এবং তারা তো পাকিস্তানের, যেমন কামাল তারা নাকি ডক্টর কামাল হোসেন, তারা পাকিস্তানের সংবিধানে লেখার জন্য তারা ছিল। হ্যাঁ, মানে তারা 70-এর নির্বাচনে নির্বাচিত লোকজন, প্রতিনিধি, ওই নির্বাচনের মধ্যে বলা ছিল যে পাকিস্তানের সংহতি মেনে নির্বাচন করতে হবে। তো যারা পাকিস্তানের সংহতি মেনে ছিল এতদিন, তারা কিভাবে বাংলাদেশের সংবিধান, একক কোন ব্যক্তি তো সংবিধান লিখতে পারে না আসলে। সংবিধান তো একটা জনমানুষের একটা জেনারেল উইল, এবং এই সবার উইল গুলার মধ্যে একটা চুক্তি হবে রাষ্ট্রের সাথে, মানে জনগণের চুক্তি হবে, চুক্তি এবং মানে পাবলিক উইলটাই মূলত মূল বক্তব্য। সেটা আমরা আসলে 71-এ তৈরি করতে পারি না, যার ফলে আমরা একটা 72 যে সংবিধান হয়, সেই সংবিধানটা আসলে জনবিরোধী সংবিধান এবং উপর থেকে চাপিয়ে দেওয়া ব্যাপার, যেভাবে আমরা ব্রিটিশরা আমাদেরকে চাপাই দেওয়া শাসন জুলুম করতো, পাকিস্তান যেটা আমাদের করতো। সংবিধানের যে 4টা মূলনীতি আওয়ামী লীগ গ্রহণ করছে, এই 4টা মূলনীতি আসলে কত জনবিরোধী। যেটা জাতীয়তাবাদ হচ্ছে ভারতের হিন্দুত্ববাদের আগ্রাসন, এখানকার যে বিকাশে যে মুসলিমদের যে বাধা, সেটাকে ঠেকানোর জন্য। তার যে গণতন্ত্র, সেটা মানে মুসলিমদের রাজনৈতিক যে কর্তা সত্তাটাকে এটাকে খারিজ করে একটা বাঙালি জাতীয়সত্তা, হিন্দুত্ববাদী আগ্রাসনের। তারপরে গণতন্ত্র কি ছিল? মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন। সমাজতন্ত্রের কথা বলছে, সেটা সোভিয়েত সাম্রাজ্যবাদের আগ্রাসন। আর ধর্মনিরপেক্ষতা, সেটা হচ্ছে ভারতীয় সম্প্রসারণবাদের আগ্রাসন। এইভাবে তিনি আইডেন্টিফাই করছেন বিষয়গুলোকে। এই কারণে এই মূলনীতি হচ্ছে জনবিরোধী। তো এই দিক থেকে দেখলাম যে আমরা আসলে 24-এ যে গণঅভ্যুত্থান হইলো, আমরা দেখলাম ওই গণঅভ্যুত্থানও আসলে আমরা পারি না। আমরা আবার 5 দিনের মধ্যে 8ই আগস্ট আবার ওই ক্ষমতাটা পূর্বের যারা ক্ষমতার যারা জান্নাদারি ছিল তাদের হাতে আবার চলে গেছে। এখন আমাদের এই সংগ্রাম আসলে অনন্ত সংগ্রাম। একটা বিখ্যাত ডায়ালগ আছে, অনলি ডেড ম্যান সি দ্য এন্ড অফ ওয়ার। একমাত্র মৃত মানুষই যুদ্ধের শেষ দেখে। তারপরেও মানুষের আসলে এই যে মুক্তির সংগ্রাম, এই যে মানুষের সকল মানুষের কল্যাণের যে চিন্তা করে মানুষ যাবে, শেষ হয়ে যাবে, এটাই মানুষের আসলে আলটিমেটলি মানে ফেট, ভাগ্য। তারপর একদিন মুক্তি আসবে, তাই না? এই আমরা আজকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা তাৎপর্য এটাই, যে ইনকিলাব একটা চলমান প্রক্রিয়া এবং অনন্ত সংগ্রাম। সংগ্রাম আসলে একদিনের না, 2 দিনের না, অনন্তকাল ধরে সংগ্রাম চলবে। তো আশা করি যে আমরা ভবিষ্যতে আরো পর্যালোচনা করতে পারবো। ধন্যবাদ।